সমুদ্রের অথই গভীরে কি রহস্য লুকিয়ে আছে তা আমরা কেউই জানি না। তবে বিজ্ঞানীরা প্রায়ই সমুদ্রের গভীরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী এইসব শব্দ সমুদ্রের একেবারে হাজার হাজার মিটার নিচে থাকা সামুদ্রিক নানান প্রাণীদের হয়ে থাকে এবং সেই সব প্রাণীর আকার অনেকটা বড়, যেমন বিশাল আকৃতির অক্টোপাস যাদেরকে ক্র্যাকেন বলা হয় এবং বিশাল আকৃতির শার্ক। কিন্তু এইসব কথা অনেকেরই বিশ্বাস হয় না। তবে একদিন বিজ্ঞানীদের কথাই ঠিক হয়ে যায়। সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক অজানা দানব এক রাতে জাপানের এক দ্বীপে মৃত্যুর তাণ্ডব চালায়। জাপানি ফাইটার প্লেন হোক বা মানুষ, মুহূর্তের মধ্যে সে সবকিছুই ধ্বংস করে দেয়। কিন্তু আসলে দানবীয় জীবটির নাম কি, আর কেনই বা সে সমুদ্রের গভীর থেকে বেরিয়ে এসেছে, এটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। সেই সময় জাপানের ওডো আইল্যান্ড নামে একটি ছোট্ট জাপানিজ মিলিটারি বেসে একটি ফাইটার প্লেনকে ল্যান্ড করতে দেখা যায়, যা চালাচ্ছিল সিকিসিমা নামে একটি পাইলট। আসলে সে ছিল একজন কামিকাজে পাইলট, আর কামিকাজে পাইলট মানে একরকম সুইসাইড বম্বার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পাইলটরা বোমাসহ প্লেন শত্রুপক্ষের উপর ক্র্যাশ করিয়ে নিজের প্রাণ দিয়ে শত্রুদের হত্যা করত, আর তাদেরকেই কামিকাজে পাইলট বলা হতো। আর এভাবেই সিকিসিমার মিশন ছিল নিজের প্লেন নিয়ে শত্রুর জাহাজকে বিস্ফোরণ ঘটিয়ে দেশের জন্য প্রাণ দেওয়া। কিন্তু সিকিসিমা তার মিশন শেষ না করেই এই ওডো আইল্যান্ডে জরুরি ল্যান্ডিং করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই আইল্যান্ড ছিল জাপানিদের প্লেন রিপেয়ার করার একটি জায়গা, এবং এখানেই জাপানিজ বোম্বার প্লেনগুলিকে রিপেয়ার করা হতো। প্লেন থেকে নামার পর তার দেখা হয় লিড মেকানিক শোসাকু তাচিবানার সাথে। তাচিবানা ছিল একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, যার চোখের দিকে তাকালেই বোঝা যেত জীবনে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। তো যাই হোক, সিকিসিমার প্লেনটি ভালো করে পরীক্ষা করার পর সে বলে, বিমানে তো কোনো যান্ত্রিক ত্রুটিই নেই, তাহলে তুমি কেন ল্যান্ড করেছো? এই কথাটা শুনে সিকিসিমা কিছুটা ঘাবড়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে সমুদ্রের পাড়ে গিয়ে একাই বসে পড়ে। কিছুক্ষণ পর তাচিবানা ব্যাপারটা বুঝতে পেরে নিজেই তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে বলে, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, আমি তোমার পক্ষেই আছি, কারণ দেশে এখন তোমার মতোই মানুষের প্রয়োজন। যুদ্ধের ফলাফল তো আমরা প্রায় সবাই জানি যে জাপান হেরে যাবে, তাই এইভাবে অকারণে প্রাণ দেওয়ার চেয়ে বেঁচে থাকাটাই সঠিক সিদ্ধান্ত। এইসব কথার মাধ্যমে তাচিবানা তাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছিল যে যুদ্ধ থেকে এইভাবে পালিয়ে এসে সে ঠিক কাজ করেনি। ঠিক তখনই সিকিসিমা একটি অদ্ভুত ব্যাপার দেখে। তার নজর পড়ে সমুদ্রে ভেসে থাকা কিছু মরা মাছের উপর, যা দেখে তার বেশ অদ্ভুতই লাগে, কিন্তু তখন সে সেটিকে খুব একটা গুরুত্ব দেয় না। তবে সেই রাতে হঠাৎই আইল্যান্ডে যুদ্ধের সাইরেন বেজে ওঠে। সবারই মনে হয় যে শত্রুপক্ষ হয়তো আক্রমণ করেছে, কিন্তু যখনই সার্চ লাইট সমুদ্রের দিকে ঘোরানো হয়, তখন তারা যা তাদের সামনে দেখে তাতে সবারই রক্ত ঠান্ডা হয়ে আসে। জলের নিচ থেকে এক বিশাল জীব উঠে আসছিল, যা দেখতে অনেকটা ডাইনোসরের মতো, এবং সেটি সরাসরি তাদের দিকেই আসছিল। তখনই সেখানকার একজন মেকানিক বলে ওঠে, এটির নাম হলো গডজিলা। স্থানীয় একজন বয়স্ক মানুষের কাছ থেকে সে জানতে পেরেছে সমুদ্রের ভারসাম্য যখনই নষ্ট হয় তখনই এই প্রাণী সমুদ্র থেকে উঠে আসে, আর সেদিন সমুদ্রের মরা মাছগুলো ছিল এরই আগাম সংকেত। বিশাল সেই জীবকে তাদের দিকে আসতে দেখে সবাই প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। তখন মেকানিক তাচিবানা সিকিসিমাকে বলে যে সে একজন ফাইটার পাইলট, তার উচিত প্লেনে চড়ে গডজিলার উপর হামলা করা। এদিকে তাদের সকলের হাত থরথর করে কাঁপছিল, কারোর কিছু করার সাহসই ছিল না। তবুও সিকিসিমা খুব ভয়ে ভয়ে প্লেনে গিয়ে বসে। তার আঙ্গুল ট্রিগারের উপরই ছিল এবং গডজিলাও ঠিক তার নিশানায় ছিল। কিন্তু গডজিলাকে অত কাছ থেকে দেখে তার হাত কাঁপতে থাকে, চোখের সামনে মৃত্যুর ভয় স্পষ্ট হয়ে ওঠে তার, ফলে সে আর ট্রিগার টিপতে পারে না। সিকিসিমাকে এইভাবে ভয় পেতে দেখে মেকানিক এবং তার বাকি সঙ্গীরা নিজেদের বন্দুক দিয়ে গডজিলার ওপর গুলি করতে শুরু করে, কিন্তু এই সামান্য আঘাতে তার কোনো ক্ষতি হয় না, বরং এই বিশাল দানব প্রচণ্ড রেগে যায় এবং সামনে যাকে পায় তাকেই পিষে মারতে শুরু করে। এমনকি কয়েকজনকে সে জীবন্তও গিলে ফেলে। পুরো মিলিটারি বেস নিমেষের মধ্যে এই দানব ধ্বংস করে দেয়। সিকিসিমা ভয়ে তখনও প্লেনের ভিতরে বসেছিল, কিন্তু গডজিলা যখন তার প্লেনের কাছে আসে সে তাড়াতাড়ি প্লেন থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে, আর তার পরের মুহূর্তেই গডজিলা প্লেনটিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে এক বিশাল বিস্ফোরণে সিকিসিমা অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখে চারিপাশে শুধু ধ্বংসের চিহ্ন আর মৃতদেহের স্তূপ। প্রায় সকল মেকানিকই মারা গেছে। তবে এই ভয়াবহ ধ্বংসস্তূপের মাঝে একমাত্র সিকিসিমা আর তাচিবানাই বেঁচে ছিল। তখন তাচিবানা প্রচণ্ড রেগে সিকিসিমার কাছে গিয়ে চিৎকার করে বলে, এই সব তোমার জন্য হয়েছে, তুমি সময় মতো গুলি চালালে আজ এই মানুষগুলো মারা যেত না। সিকিসিমার কাছে তখন অনুশোচনা করা ছাড়া আর কোনো উত্তর ছিল না। সে চুপচাপ কোনো উত্তর না দিয়ে তার কথা শোনে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়।
শিকিশিমা এবং বাকি জীবিত সৈন্যরা একটি জাহাজে করে নিজের শহর টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়। তাচিবানাও তার সাথেই ছিল। ফেরার পথে তাচিবানা তার কাছে গিয়ে তাকে মৃত মেকানিকদের পরিবারের কিছু ছবি দিয়ে বলে, এগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া হয়। তাদের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তাই তাদের পরিবারের কাছে তুমিই কৈফিয়ত দেবে, আমি নয়। শিকিশিমা কোনো কথা না বলেই ছবিগুলি নিয়ে নেয়, কারণ সে জানে সে ভুল করেছে। নিজের শহরে পৌঁছে সে দেখে তার পুরো এলাকাটি বোমাবর্ষে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এমনকি তার বাড়িটিও এখন ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের মাঝেই তার দেখা হয় তার প্রতিবেশী সুমিকোর সাথে। শিকিশিমাকে জীবিত দেখে সুমিকো অবাক হলেও তার চোখে আনন্দের বদলে ছিল রাগ আর ঘৃণা। সে সরাসরি তাকে প্রশ্ন করে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? তুমি তো একজন কামেকাজে পাইলট ছিলে, তাই না? সুমিকো রেগে গিয়ে তাকে বলে, তোমাদের মতো কাপুরুষের জন্যই আজ আমরা যুদ্ধে হেরেছি। আমাদের দেশের বর্তমান অবস্থা তোমাদের মতো মানুষদের জন্যই। তোমরা যদি নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে তবে আজ অনেক শিশু এবং মানুষ বেঁচে থাকতো। এই কথাগুলো শিকিশিমার মনকে ভেঙে চুরমার করে দেয়। শিকিশিমা যখন তাকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে, সুমিকো জানায় যে তারাও আমেরিকার বোমাবর্ষে মারা গেছে। শিকিশিমার কাছে এখন আর বেঁচে থাকার কোনো কারণই ছিল না। মা বাবার টানেই সে এই যুদ্ধে নিজের প্রাণ দিতে পারেনি, কিন্তু এখন তার না ঘর আছে, না পরিবার, না সম্মান। শুধু রয়ে গিয়েছিল একটাই বিষয়, যুদ্ধ থেকে বেঁচে ফেরার জন্য মনের মধ্যে অনুশোচনা বোধ যে কেন সে বেঁচে ফিরল। তার মনে হতে লাগে ওডো আইল্যান্ডে তার মরে যাওয়াটাই উচিত ছিল। এইভাবেই একদিন নিজের ভেঙে যাওয়া জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় শিকিশিমা যখন বাজারে বসে কিছু খাবার খাচ্ছিল, তখন হঠাৎই সেখানে হইচই শুরু হতে থাকে। সে দেখে পুলিশ একটি মেয়েকে তাড়া করছে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি দৌড়ে তার হাতে একটি ছোট্ট শিশুকে ধরিয়ে দিয়ে বাজারের ভিড়ে কোথাও পালিয়ে যায়। শিকিশিমা শুধু হতবাক হয়ে দাঁড়িয়েই থাকে, সে কিছুই বুঝতে পারে না। একবার তো সে বাচ্চাটিকে বাজারে রেখেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে তার খুবই মায়া হয়। সে পারে না সেটা করতে। কিছুক্ষণ পর সেই মেয়েটি, যার নাম নরিকো, সে পুলিশ চলে যাওয়াতে আবারও ফিরে আসে এবং শিশুটিকে তার কাছ থেকে ফেরত নেয়। মেয়েটি দেখে শিকিশিমা মানুষটি খুবই ভালো মনের মানুষ। এই দুর্ভিক্ষের সময় সেই তাদেরকে আশ্রয় দিতে পারে। তাই শিকিশিমা সেখান থেকে চলে যেতে চাইলেও নরিকো সেই শিশুটিকে নিয়ে তার পিছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে আসে। তবে শিকিশিমার কাছেই থাকার জায়গা নেই। সে এই বাচ্চা এবং মেয়েটিকে কোথায় রাখবে? তখন নরিকো জানায় শিশুটির নাম হলো আকিকো এবং তার বাবা মাও এই যুদ্ধে মারা গেছে। তবে মারা যাওয়ার আগে তার বাবা মা তার সব দায়িত্ব তাকে দিয়ে গেছে। সে কিভাবে এই ছোট্ট বাচ্চাটিকে একা ফেলে দিতে পারে? তাই নরিকো তাকে তার সাথে নিয়েছে, কারণ এই পৃথিবীতে নরিকোরও আর কেউই নেই। তার কথা শুনে শিকিশিমার খুবই খারাপ লাগে। শুরুতে শিকিশিমা তাদের শুধু এক রাতের জন্য থাকার অনুমতি দিলেও ধীরে ধীরে তারা তিনজন একটি পরিবারের মতো থাকতে শুরু করে। তিনজনের এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। হয়তো উপরওয়ালা তাদেরকে পরিবার হিসেবে এই কারণেই মিলিয়ে দিয়েছে, কারণ তারা প্রত্যেকেই এই যুদ্ধে নিজের নিজের প্রিয়জনেদের হারিয়েছে। একদিন শিকিশিমার প্রতিবেশী যখন নরিকো এবং ওই শিশুটি সম্পর্কে তার কাছ থেকে জানতে চায়, শিকিশিমা সব সত্যটা তাকে বলে যে তারা দুজনেই অনাথ, আমি শুধু তাদেরকে আশ্রয় দিয়েছি। সবটা শোনার পর সুমিকোরও মায়া হয় এবং সে ছোট্ট বাচ্চা মেয়েটির দেখাশোনা করতে নরিকোকে সাহায্য করতে শুরু করে। এমনকি সে শিকিশিমাকে এক ব্যাগ চালও দেয় যেন শিশুটিকে ঠিকমতো খাওয়াতে পারে সে। এইভাবেই যেমন তেমন ভাবে একটা বছর কেটে যায়। নরিকো আর আকিকো একে অপরের সাহারা হয়ে ওঠে। শিকিশিমা তার ভাঙা ঘরটিকে নতুন করে সাজাতে শুরু করে, কারণ সে তার ছোট্ট পরিবারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। পরিবারের দায়িত্ব পালনের জন্য সে একটি কাজও খুঁজে নেয়। সেই কাজটি ছিল সরকারের তরফ থেকে, কিন্তু কাজটি ছিল খুবই বিপজ্জনক, তবে মাইনা ছিল বেশ ভালো। কাজটি ছিল একটি মাইন সুইপার বোটে, যেখানে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অবিস্ফোরিত মাইনগুলিকে খুঁজে বের করে ধ্বংস করতে হতো, যেগুলি যুদ্ধের সময় আমেরিকা জাপানের সমুদ্র সীমায় বিছিয়ে রেখেছিল। আর যেহেতু এখন যুদ্ধ শেষ, তাই এগুলি জাপান সরকার ধ্বংস করতে চাইছিল। এতটা বিপজ্জনক কাজের কথা শুনে নরিকো তাকে বাধা দিতে শুরু করে, তবে শিকিশিমা তাকে বোঝায় পেট চালানোর জন্য এর চেয়ে ভালো কোনো পথ তার সামনে নেই। কাজটি বিপজ্জনক হলেও দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হলে তাকে কাজ করতে হবে। পরদিন কাজে যুক্ত হওয়ার সময় বোটে শিকিশিমার সাথে তিনজনের পরিচয় হয়। ক্যাপ্টেন আকিৎসু, একজন অভিজ্ঞ নাবিক; কেনজি, যে ছিল একজন ভালো ইঞ্জিনিয়ার, যুদ্ধের সময় সে নৌবাহিনীর জন্য অস্ত্র তৈরি করার কাজ করত; এবং শিরো নামে একজন অল্প বয়স্ক ছেলে, যাকে সবাই কিড বলতো। সে এখনো পর্যন্ত কোনো যুদ্ধে অংশ নেয়নি, তবে তার ইচ্ছা সে দেশের হয়ে যুদ্ধ করবে। তারা সবাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ভয়ানক ধ্বংসলীলা থেকে বেঁচে ফেরা মানুষ। একে অপরের সাথে ভালোভাবে পরিচয় শেষে তারা বোট নিয়ে সমুদ্রের মাঝখানে আমেরিকার বিছানো ওই ওয়াটার মাইনগুলিকে নষ্ট করতে চলে যায়। এই সময় ক্যাপ্টেন আকিৎসু শিকিশিমাকে কাজের খুঁটিনাটি ভালোভাবে বুঝিয়ে দেয়।
সেই রাতে কাজ থেকে বাড়ি ফিরে ঘুমানোর সময় শিকিসামা ওডো আইল্যান্ডের সেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে, যেখানে ওই দানব সবাইকে মেরে ফেলছে। ভয়ে চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। তার চিৎকার শুনে নরিকো ছুটে আসে। শিকিসীমা তখন নরিকোকে সেই রাতের সব কথা খুলে বলে যে ওই আইল্যান্ডের সকলের মৃত্যুর জন্য সেই দায়ী, আর এই এত বড় অপরাধের কারণে আমার মনে হয় যে আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে ওই দানবের ব্যাপারে সে কিছুই বলে না। শিকিসীমা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু নরিকো তাকে সান্ত্বনা দেয়, তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই, আর সে যেন পুরনো সব কথা ভুলে যায়। নরিকোর ভালোবাসা আর সাপোর্টে শিকিসীমা বেঁচে থাকার আশা খুঁজে পায়, যার পর সে সিদ্ধান্ত নেয় সে নিজের জন্য নয়, এখন থেকে আকিকো আর নরিকোর জন্য বেঁচে থাকার চেষ্টা করবে। এইভাবেই শিকিসীমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করে। সে নিয়মিত মন দিয়ে কাজ করে এবং ভালো টাকা ইনকাম করে। সেই টাকা দিয়ে সে একটি মোটরসাইকেল কেনে এবং তার বাড়িটিকেও খুব সুন্দরভাবে মেরামত করে। কিন্তু বোধহয় ভাগ্যে তার অন্য কিছু লেখা ছিল। 1946 সালের জুলাই মাসে আমেরিকা বিকিনি অ্যাটলে একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, আর এই পারমাণবিক বিস্ফোরণের ফলে পরমাণু রেডিয়েশনে সমুদ্রের গভীরে ঘুমন্ত অবস্থায় থাকা সেই গডজিলা রূপান্তরিত হয়ে যায়। সে মিউটেড হয়ে যায়, তার আকার আগের থেকে অনেকটা বেড়ে যায়। এদিকে একদিন শিকিসীমা তার বন্ধুদের তার বাড়িতে রাতের ডিনারে আমন্ত্রণ করে, যাতে কাজের ফাঁকে একটু ভালো সময় কাটানো যায়। তারা প্রথমে নরিকোকে শিকিসীমার স্ত্রী আর আকিকোকে তার মেয়ে বলে মনে করেছিল, কিন্তু খাবার সময় যখন কথায় কথায় এই প্রসঙ্গ ওঠে, নরিকো নিজেই তাদেরকে বলে দেয় যে সে শিকিসীমার স্ত্রী নয়, এমনকি আকিকোও তার সন্তান নয়। এই যুদ্ধে তারা তাদের পরিবারকে হারিয়েছিল, আর এই কারণেই শিকিসীমার বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। কিন্তু ঠিক তখনই আকিকো শিকিসীমাকে বাবা বলে ডাকলে সবাই অবাক হয়ে যায়। ছোট্ট বাচ্চাটি ছোট থেকেই তাদের দুজনকেই মা বাবা ভেবে আসছে। শিকিসীমার বন্ধুরা তাকে পরামর্শ দেয় যে যদি তাই হয় তবে নরিকোকে বিয়ে করে একটি নতুন জীবন শুরু করা উচিত তার, কারণ সৃষ্টিকর্তা উপর থেকে এটা তার জন্য ঠিক করে দিয়েছে, এই পরিবার তারই। কিন্তু শিকিসীমা এতে সরাসরি মানা করে দেয়। সে তখনও তার মনে পুরনো অপরাধ আর যুদ্ধের বোঝা বয়ে বেড়াচ্ছে, তাই বিয়ে আর পরিবারের কথা শুনে সে চুপ হয়ে যায়। এর কিছুদিন পর নরিকো একটি চাকরি পায় এবং বাড়ি ফিরে শিকিসীমাকে বলে যে সে এখন নিজের পায়ে দাঁড়াতে চায়। এইভাবে তার সাথে থাকলে তার কোনোদিন বিয়ে হবে না, তাই শিকিসীমারও এখন জীবনে এগিয়ে যাওয়াই উচিত। এবং সে যখন চলে যাবে তখন শিকিসীমা যেন কোনো একজন ভালো মেয়েকে বিয়ে করে সংসার করে, আর আকিকোর ব্যাপারে তাকে চিন্তা করতে হবে না। তাদের প্রতিবেশী সুমিকো নিজেই বলেছে সে ওর দেখাশোনা করবে, কারণ আমেরিকার ওই বোমাবর্ষণে সেও তার পরিবারকে হারিয়েছিল। সেও ছোট্ট মেয়েটিকে নিয়ে বেঁচে থাকার আশা খুঁজে পাবে, তাই তার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই কথাগুলো বলার সময় নরিকোর চোখ জলে ভিজে যায়, কারণ আর যাই হোক এতদিন থাকার কারণে সে শিকিসীমাকে ভালোবেসে ফেলেছে, আর এখন তারা দুজনে বুঝতে পারছিল যে এবার তাদের আলাদা হওয়ার সময় হয়ে এসেছে। অন্যদিকে আমেরিকার সেই পারমাণবিক পরীক্ষার কারণে গডজিলা আগের চেয়ে অনেকগুণ বড় ও শক্তিশালী এবং অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। সরাসরি প্রাণীটিকে চোখে না দেখা গেলেও সে একের পর এক ক্ষতি করে যাচ্ছিল। সমুদ্রের নিচে প্রচণ্ড রেডিয়েশনের প্রভাব ধরা পড়ছিল। প্রাণীটি নাকি সরাসরি টোকিও শহরের দিকে এগিয়ে আসছিল, আর তার পথে সে বেশ কিছু আমেরিকান জাহাজ এবং সাবমেরিনকে ডুবিয়েও দিয়েছিল। যুদ্ধ তখন শেষ। আমেরিকা সেই জলপথে তার নেভি ফ্লিট পাঠাতে পারবে না, কারণ সেখানে রাশিয়ার একটি প্রভাব ছিল। তাই আমেরিকা তখন সরাসরি জাপান সরকারকে খবর দেয় যে একটি বিশাল সামুদ্রিক প্রাণী টোকিওর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সাথে এটাও জানিয়ে দেয় যে ইউএসএসআর এর সাথে উত্তেজনার কারণে তারা এই মুহূর্তে জাপানের কোনো সাহায্য করতে পারবে না, যার পরিষ্কার মানে ছিল জাপানকে এই লড়াই একাই লড়তে হবে। কিন্তু এই লড়াইয়ের জন্য তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কারণ এই যুদ্ধে আমেরিকার কাছে হারার পর তাদের সামরিক বাহিনী কার্যত প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে শিকিসীমা এবং তার বন্ধুরা যখন বোটে মাইন খোঁজার কাজ করছিল, তখনই তাদের কাছে একটি রেডিও বার্তা আসে। সরকারের তরফ থেকে তাদের আদেশ দেওয়া হয় জাপান থেকে একটি বড় ক্রুজার যুদ্ধ জাহাজ না আসা পর্যন্ত তাদেরকে সমুদ্রের ওই স্থানে ভালোভাবে নজরদারি চালাতে হবে। আসলেই কি এর পিছনে কোনো বড়সড় জন্তু রয়েছে, নাকি রাশিয়ার কোনো ষড়যন্ত্র? এটা শুনে শিকিসীমার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল এটা সেই একই গডজিলা যাকে সে ওই ওডো আইল্যান্ডে দেখেছিল। খুব তাড়াতাড়ি তারা সেই ঠিকানা মতো জায়গায় পৌঁছে যায় যেখানে আমেরিকার সেই বিশাল ভাঙা জাহাজটি ছিল। সেটাকে এমনভাবে ধ্বংস করা হয়েছিল মনে হচ্ছিল সেটা কোনো কাগজের বোট। সবারই মনে হয় যে এটা কোনো বড়সড় শার্ক বা তিমির কাজ হতে পারে, কিন্তু শিকিসীমা জানতো এটা ওই গডজিলার কাজ, কারণ সেই সময় তাদের আশেপাশে সমুদ্রের জলে মৃত মাছ উপরের দিকে ভেসে উঠছিল। সে এই গডজিলার ব্যাপারে সবাইকে জানায়, তবে তার কথায় বাকিদের বিশ্বাসই হয় না, কারণ তারা জানতো ওডো আইল্যান্ডে সকল সৈনিকের মৃত্যু হয়েছিল আমেরিকার আক্রমণে। কিন্তু সত্য কথাটা জাপান সরকার সকলের থেকে গোপন রেখেছিল। তো যাই হোক, জাপানি সেই যুদ্ধজাহাজগুলো আসার এখনো দেরি আছে, তাদেরকে অপেক্ষা করতে হতো।
শিরোনামে ছোট্ট ছেলেটির এখন থেকেই ভয় হতে শুরু করে, যদিও সে কোনোদিনই গডজিলাকে নিজের চোখে দেখেনি। এদিকে কেনজি সমুদ্রে আরো অনেক মৃত মাছকে ভেসে উঠতে দেখে। শিকিশিমা বুঝে যায় গডজিলা আসতে চলেছে। দ্রুত তারা পাশের বোটটিকেও সতর্ক করে দেয়। কিন্তু ঠিক তখনই জলের প্রচণ্ড ঢেউ হতে শুরু হয় এবং বিশাল আকারের ওই সামুদ্রিক দানব সমুদ্র থেকে বেরিয়ে এসে তাদের পাশের বোটটিকে এক ঝটকায় ডুবিয়ে দেয়। এবং প্রথমবারের মতো তারাও এই বিশাল আকৃতির দানবকে দেখে। তাদের সবারই হাত পা ঠান্ডা হয়ে যায় এবং শিকিশিমার কথায় তাদের বিশ্বাস হয়। ক্যাপ্টেন আকিৎসু দ্রুত সেখান থেকে পালানোর নির্দেশ দেয়, কিন্তু সমুদ্রের এই বিশাল দানব তাদের পিছু নেওয়া শুরু করে। বাঁচার জন্য ক্রু মেম্বাররা তাদের কাছে থাকা সব মাইন গডজিলার দিকে ছুঁড়ে বিস্ফোরণ ঘটাতে শুরু করে। এমনকি মেশিন গান দিয়েও গুলি চালানো হয়, কিন্তু গডজিলার ওপর এর কোনো প্রভাবই পড়ছিল না। শেষমেশ শিকিশিমার কথায় তারা অনেক চেষ্টার পর গডজিলার মুখে কোনো রকমে একটি মাইন ঢুকিয়ে দেয়। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেই মাইনের তারটি ছিঁড়ে যায়। বাধ্য হয়ে শিকিশিমা নিজের বন্দুক দিয়ে সেই মাইনের ওপর গুলি চালিয়ে সেটিতে বিস্ফোরণ ঘটায়। এক জোরালো বিস্ফোরণে তারাও বেশ ভালোভাবে আহত হয় এবং এই বিস্ফোরণে গডজিলার মুখের এক পাশ পুরোপুরি উড়ে যায়। তারা ভাবে তারা গডজিলাকে মারতে পেরেছে, কারণ সে আর নড়াচড়া করছিল না। কিন্তু তাদের সেই আনন্দ আর বেশিক্ষণ টেকে না। দেখা যায় ওই প্রাণীর হিলিং পাওয়ার রয়েছে। মুহূর্তের মধ্যেই তার আঘাত ঠিক হয়ে যায়, আর এটা তারা কেউ কল্পনাও করতে পারেনি। গডজিলা এই আক্রমণে আরও রেগে যায়, কিন্তু তাদের বোটটি ধ্বংস করার আগেই সেখানে হেভি ক্রুজার তাকাও নামের একটি জাপানি জাহাজ পৌঁছে যায়। এই যুদ্ধ জাহাজ তাকাও তার বিশাল কামান থেকে গডজিলার ওপর বোমা বিস্ফোরণ শুরু করে। মনে হচ্ছিল গডজিলার খেলা এবার হয়তো শেষ, কিন্তু তখনই গডজিলা এমন কিছু করে যা আগে কেউই দেখেনি। সে জলের নিচে চলে যায় এবং হঠাৎ করে নিচ থেকে উঠে এক ঝটকায় ওই জাহাজটিকে খেলনার মতো ভাঙতে শুরু করে। সেই সময় জাহাজ থেকে আবারও কামান ফায়ার করা হয়। তারা ভাবে হয়তো এবার মারা গেছে গডজিলা, কিন্তু না। তখনই তারা এই প্রাণীর চরম ভয়ানক রূপটি দেখে, তার অ্যাটমিক ব্রেথ, মানে মুখ দিয়ে বার করা তার সেই পরমাণু রশ্মি। শিকিশিমা এবং তার বন্ধুরা তার এই ভয়ানক রূপ দেখে ভয়ে গুটিয়ে যায়। গডজিলার অ্যাটমিক ব্রেথ এই বিশাল যুদ্ধজাহাজটিকে নিমেষেই টুকরো টুকরো করে দেয়। এরপর ওই প্রাণীটি গর্জন করতে করতে সরাসরি টোকিও শহরের দিকে এগিয়ে যেতে থাকে। মাথায় আঘাতের কারণে শিকিশিমা জ্ঞান হারালে কিছুক্ষণ পর হাসপাতালে তার জ্ঞান ফিরে আসে। তার বন্ধুরা তার সাথে দেখা করতে আসে হাসপাতালে। শিকিশিমা এটা ভেবে চিন্তিত ছিল যে খুব তাড়াতাড়ি এই প্রাণীটি টোকিওতে এসে পৌঁছাবে, আর এই কারণে মানুষকে বিষয়টি জানানো প্রয়োজন। কিন্তু তার বন্ধুরা জানায় সরকার এখন এ বিষয়ে কাউকে জানায়নি, কারণ এতে মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যাবে। বিষয়টি সরকারের হাতের বাইরে চলে যেতে পারে, তাই সরকার পুরো বিষয়টিকেই এখন গোপন করে যাচ্ছে। শিকিশিমার আর কিছুই করার থাকে না। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। তবে নরিকো তার এই পরিস্থিতি দেখে ঘাবড়ে যায়। তার সাথে কি হয়েছে জানতে চাইলে ব্যাপারটি শিকিশিমা পুরোপুরি এড়িয়ে যেতে থাকে। কেন সে সবসময় চিন্তিত থাকে এবং কেনই বা সে নিজেকে অপরাধী বলে। নরিকোর বারবার জিজ্ঞাসা করাতে পুরো ব্যাপারটা সে নরিকোকে জানায়। সেদিন সেই ওডো আইল্যান্ডে তাদের সাথে কি ঘটেছিল, তার কারণে সেদিন অনেক মানুষ প্রাণ হারায়। কারণ সে ভীতু, সে একজন স্বার্থপর। সে চাইলে গডজিলার উপর আক্রমণ করতে পারত, কিন্তু তখন নরিকো তাকে বোঝানোর চেষ্টা করে সে স্বার্থপর নয়, সে খুব ভালো মনের মানুষ। তার জন্যই আজ সে এবং আকিকো জীবিত আছে। নিজের আপন মানুষের মতো সে তাদেরকে আগলে রেখেছে, আর সে আর চারটে সাধারণ মানুষের মতোই। ভয় পাওয়াটা তারও স্বাভাবিক। শিকিশিমা বুঝতে পারে এখন থেকে সে নিজের জন্য না হলেও নরিকো এবং তার বাচ্চার জন্য বাঁচতে হবে। পরদিন জাপানের সমুদ্র উপকূলের কাছাকাছি সৈনিকদের জাহাজ আবারও ওই গডজিলাকে দেখতে পায়। তারা অনেক রকম উপায়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। সোজা গডজিলা টোকিও শহরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে শিকিশিমা বাড়িতে বসে তার বাচ্চার সাথে সময় কাটাচ্ছে। ঠিক তখনই রেডিওতে বিপদের সংকেত শুনতে পায় সে। গডজিলা শহরে পৌঁছে গেছে। চারিদিকে তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে সে। শহরের মানুষ নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। কোনো জায়গাতেই মানুষ সুরক্ষিত নেই। শহরের বড় বড় বিল্ডিংগুলিকে সে খুব সহজেই ধ্বংস করে দিচ্ছে। আর এই শহরেই নরিকো কাজ করত। তখন নরিকো একটি ট্রেনের কোচে ছিল। এই প্রথমবারের মতো সে এই বিশাল দানবকে চোখের সামনে দেখতে পায়। গডজিলা চোখের সামনে চলন্ত ট্রেন দেখে সেটিকে মুখে করে তুলে নেয়। মাঝখান দিয়ে ট্রেনটিকে দু টুকরো করে ফেলে। তবে সৌভাগ্যবশত সময় মতো নরিকো নিচে জলে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। এদিকে শিকিশিমা এই আক্রমণের কথা শুনে নরিকোকে বাঁচাতে শহরের দিকে ছুটে যায়। সেখানে চারিদিকে শুধু আগুন, মৃতদেহ আর তাসের ঘরের মতো ভেঙে পড়া সব বড় বড় বিল্ডিং। ভাগ্যক্রমে ভিড়ের মধ্যে শিকিশিমা নরিকোকে খুঁজে পায়, কিন্তু তারা সেখান থেকে কোনো সুরক্ষিত জায়গায় যাওয়ার আগেই সেনাবাহিনীর কিছু ট্যাঙ্ক গডজিলার ওপর হামলা করা শুরু করে। আর এটাই ছিল এক মস্ত বড় ভুল।
কারণ এই ছোটখাটো আক্রমণে ওই বিশাল গডজিলার কোনো ক্ষতিই হয় না, উল্টে তার রাগ বেড়ে যায়। এরপর গডজিলা তার ভয়ঙ্কর অ্যাটমিক ব্রেথের জন্য তৈরি হতে শুরু করে, আর শিকিশিমা বুঝতে পারে ঠিক কি ধ্বংস হতে চলেছে। সেই বিশাল দানবীয় মনস্টার মানে গডজিলা তার অ্যাটমিক ব্রেথ ছেড়ে দেয়। আগুনের বিশাল শিখা পরমাণু বোমার মতো বিস্ফোরণ হয়ে পুরো আকাশ ঢেকে যায়। শিকিশিমা নোরিকোকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই নোরিকো শিকিশিমাকে একটি গলির ভিতরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যাতে সে বেঁচে যায়, আর নিজে সেই বিস্ফোরণের ভয়ানক প্রভাবের মধ্যে পড়ে দূরে কোথাও ছিটকে যায়। গডজিলা তার পূর্ণ শক্তিতে অ্যাটমিক ব্রেথের ব্যবহার করে, যার ফলে এক তীব্র অন্ধ করে দেওয়ার মতো বিস্ফোরণে পুরো শহরটি মুহূর্তের মধ্যে ছায়ের স্তূপে পরিণত হয়। ধুলো এবং কালো ধোঁয়ায় পুরো আকাশ ভরে যায়। ধীরে ধীরে ধুলো এবং ধোঁয়া কমে আসলে শিকিশিমা গলি থেকে বেরিয়ে আসে, তবে নোরিকোকে সে কোথাও খুঁজে পায় না, কারণ সেখানে মাইলের পর মাইল আর কোনো মানুষই জীবিত ছিল না, ঠিক অ্যাটমিক বোমা বিস্ফোরণের মতো। এর মানে হয়তো নোরিকো এই ভয়ানক বিস্ফোরণে মারা গিয়েছিল। শিকিশিমার ছোট্ট পৃথিবী আবারও একবার ধ্বংস হয়ে যায়, কারণ তার বেঁচে থাকার শেষ আশাটুকুও গডজিলা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এবার তার মনে আর কোনো ভয় আর অনুশোচনা বোধ ছিল না, বরং গডজিলার প্রতি প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। টোকিও শহরটি পুরোপুরি ধ্বংসের পর পুরো জাপানে শোক পড়ে যায়। এই হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। নোরিকোর মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। ছোট্ট বাচ্চাটিকে এবার সামলাবে কে? এতদিন সে নোরিকোকেই মা ভেবে এসেছে, তবে এখন তাকে মানুষ করবে কে? এইসব বিষয়ে চিন্তা শিকিশিমাকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে আবারও নিজেকেই এই সবকিছুর জন্য দায়ী ভাবতে থাকে। কেনজি শিকিশিমাকে জানায় যে সরকার গডজিলাকে মারার জন্য একটি নতুন পরিকল্পনা করেছে। তাদের মতো মানুষদেরকেই সরকার এই কাজের জন্য বেছে নিচ্ছে। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে এই যুদ্ধে অংশ নিতে হবে। ওই গডজিলাকে আমাদের হারাতে হবে। এরপর শিকিশিমা এবং তার বন্ধুরা সরকারের তরফ থেকে ডাকা একটি মিটিংয়ে যোগ দেয়, যেখানে যুদ্ধে অবসরপ্রাপ্ত অনেক সৈনিকরা এসেছিল। সেখানে জাপানি আর্মি ক্যাপ্টেন শুধু তাদেরকেই ডেকেছিল যাদের সরকার এই মিশনের জন্য যোগ্য মনে করেছিল। সকলের উদ্দেশ্যে ক্যাপ্টেন এই মিশন সম্পর্কে বলতে শুরু করে। তিনি বলেন, আমাদের সরকার সবসময় আমাদের জীবনকে সস্তা মনে করেছে। সরকার আমাদের অল্প স্বল্প অস্ত্র এবং ট্যাঙ্ক দিয়েছে এই বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য। সাপ্লাইয়ের অভাবে আমাদের অর্ধেক লোক না খেতে পেয়ে মারা গেছে। এমনকি আমাদেরকে এমন ফাইটার জেট দেওয়া হয়েছিল যেগুলোতে ইজেকশন সিট পর্যন্ত ছিল না। আর শেষে আমাদের দিয়ে কামিকাজে হামলাও করানো হয়েছে। তবে আজকের এই যুদ্ধ বিশ্বযুদ্ধ নয়। এই লড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লড়াই। আর আমাদের বাঁচতে হলে ওই বিশাল গডজিলাকে আমাদের যেভাবেই হোক মারতে হবে। আমরা এমনভাবে ওই প্রাণীকে হত্যা করে বিজয়ী হব যেখানে কোনো মানুষকে নিজের জীবন উৎসর্গ করতে হবে না। এই ভাষণ শুনে সবার মনে জোশে ভরে ওঠে এবং তারা মিশনের জন্য প্রস্তুত হয়। তারা কেনজির সাহায্যে একটি অত্যন্ত সায়েন্টিফিক প্ল্যান তৈরি করে। যে গডজিলা সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে, তারা গডজিলাকে মারার জন্য সেই সমুদ্রেরই ব্যবহার করবে। পরিকল্পনা করে তারা গডজিলাকে একটি সামুদ্রিক গভীর খায়ের কাছে নিয়ে যাবে, যার গভীরতা প্রায় ১৫০০ মিটারেরও বেশি। সেখানে দুটি যুদ্ধজাহাজ গডজিলাকে দুই দিক থেকে মজবুত তার দিয়ে পেঁচিয়ে ধরবে এবং তার চারিপাশে ফ্রেয়ন গ্যাসের ভর্তি ট্যাঙ্ক ফাটিয়ে দেবে। ফ্রেয়ন গ্যাস সাধারণত জলে বুদবুদ তৈরি করে, যার ফলে জলের ঘনত্ব কমে যাবে এবং গডজিলা সরাসরি প্রায় ১৫০০ মিটার নিচে সমুদ্রে তলিয়ে যাবে। এতে গভীর সমুদ্রের প্রচণ্ড জলের চাপ গডজিলাকে মেরে ফেলবে। আর যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, তবে তাদের কাছে একটি ব্যাকআপ প্ল্যানও ছিল, এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন। যদি গডজিলা নিচে না মরে, তবে তার শরীরের সাথে যুক্ত থাকা বড় বড় বেলুনগুলিকে ফুলিয়ে দেওয়া হবে, যাতে তাকে দ্রুত সমুদ্রের উপরিভাগে নিয়ে আসা যায়। এতে দ্রুত চাপের পরিবর্তন হওয়ার ফলে তার শরীরে ডিকম্প্রেশন সিকনেস তৈরি হবে, যেমনটা ডুবুরিদের ক্ষেত্রে হয়ে থাকে, এবং সে মারা যাবে। তবে এটি ছিল খুবই বিপজ্জনক পরিকল্পনা, যার ফলে তাদের অনেক মানুষ এবং অদম্য সাহসের প্রয়োজন ছিল। অন্যদিকে শিকিশিমার মনে চলছিল অন্য কিছু। নোরিকোর মৃত্যুর পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং আকিকোরও ঠিকমতো যত্ন নিতে পারছিল না। সুমিকো মানে তার প্রতিবেশী, যে আগে তাকে ঘৃণা করত, সে এখন আকিকোর দেখাশোনা করতে শুরু করে, কারণ শিকিশিমার যুদ্ধ এখনো শেষ হয়নি। শিকিশিমা যে কোনো মূল্যে গডজিলাকে মারতে চাইছিল এবং এর জন্য সে নিজের প্রাণ দিতেও প্রস্তুত ছিল। সে চাইছিল একটি বিমান এবং বোমা নিয়ে সরাসরি গডজিলার মুখে ঢুকে তা বিস্ফোরণ করতে চাইছিল, কারণ সে জানতো গডজিলা বাইরে থেকে যতটা শক্তিশালী হোক না কেন, ভিতর থেকে সে অবশ্যই দুর্বল। যেহেতু এর আগে সে গডজিলার মুখে একটি মাইন দিয়ে আঘাত করে তা পরীক্ষা করে দেখেছিল। কিন্তু এই পরিকল্পনা সফল করতে তার প্রয়োজন ছিল একটি বিশেষ ফাইটার প্লেন, যার গতি হবে প্রচুর, যা সম্ভবত জাপানে মাত্র একটি অবশিষ্ট ছিল। কেনজি তাকে একটি প্রোটোটাইপ প্লেন দেখায়, যেটা বানানো তো হয়েছিল, তবে যুদ্ধে ব্যবহার করা হয়নি।
এই প্লেনটির গতি প্রচণ্ড। তবে সমস্যা হলো এই প্লেনটিকে মেরামত করতে হতো। অনেকদিন পড়ে থাকার কারণে এর ইঞ্জিন এবং প্লেনে জং পড়ে গিয়েছিল। আর তখনই সিকিশিমার মনে একজনের নামই ভেসে ওঠে। সেই মানুষটি ছিল ওডো আইল্যান্ডের সেই তাচিবানা। একমাত্র সেই এই কাজ করতে পারত। ওডো আইল্যান্ডের দুর্ঘটনার পর এই প্রথমবার সিকিশিমা তাচিবানাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু সে কোথাও তার কোনো হদিশ পায় না। তাই সে বুদ্ধি করে সম্ভাব্য প্রতিটি ঠিকানায় চিঠি পাঠাতে শুরু করে, এই আশায় যে অন্তত একটি চিঠি সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে। এইভাবেই একদিন হঠাৎ কেউ সিকিশিমাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সামনে আর কেউ নয়, তাচিবানা দাঁড়িয়ে। আসলে তাচিবানা তাকে অজ্ঞান করেছিল যাতে সিকিশিমাকে তুলে নিয়ে যেতে পারে। তাচিবানা ওই চিঠিগুলোর কারণে প্রচণ্ড রেগেছিল, কারণ সিকিশিমা প্রতিটি চিঠিতে মাত্র একটি কথাই লিখেছিল, ওডো আইল্যান্ডে ওই মানুষের মৃত্যুর জন্য নাকি তাচিবানা দায়ী। সিকিশিমা ইচ্ছা করেই এই লাইনটি লিখেছিল যাতে তাচিবানা রাগের মাথায় তাকে খুঁজতে চলে আসে। আর ঠিক তার পরিকল্পনা মতোই কাজ হয়। শেষমেশ সে তাচিবানাকে পেয়ে যায়। তাচিবানার মুখ তখন রাগে লাল হয়েছিল, কিন্তু সিকিশিমা তাকে শান্ত হতে বলে। সে ওডো আইল্যান্ডের সেই ভুল সংশোধন করতে চায়। এর জন্য সে একটি সুযোগ চায় তাচিবানার কাছে। এরপর সে তাচিবানাকে সেই বিশেষ ফাইটার প্লেনটিকে দেখায় এবং নিজের পরিকল্পনা বুঝিয়ে বলে সে এই প্লেনটি নিয়েই গডজিলার বিরুদ্ধে সুইসাইড মিশন করতে চায়, ঠিক কামিকাজে পাইলটের মতো। আর এর জন্য তাচিবানাকে প্লেনটিতে কিছুটা পরিবর্তন বা মডিফাই করতে হবে। শুরুতে তাচিবানা তাকে অনেক রকমের কথা শোনায়, তবে তাকে ভালোভাবে বোঝানোর পর সে সিকিশিমাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ ওডো আইল্যান্ডে ওই সকলের মৃত্যুর বদলা তাচিবানাও নিতে চাইছিল। সে প্লেনটিকে মডিফাই করার কাজ শুরু করে। কাজ করতে করতে সিকিশিমার প্রতি তাচিবানার মনোভাব পুরোপুরি বদলে যেতে থাকে, কারণ সে প্রতিদিন সিকিশিমার চোখের ভিতরে লুকোনো যন্ত্রণা অনুভব করতে পারছিল। অবশেষে অপারেশনের ঠিক আগে সে সিকিশিমাকে বলে, সেই পুরনো সব কথা তুমি ভুলে যাও এবং বেঁচে থাকার জন্য চেষ্টা করো। তোমার এখন একটি ছোট্ট মেয়ে আছে, তার জন্য তোমাকে বেঁচে ফিরতেই হবে। এই বলে সে প্লেনটিতে একটি ইজেকশন সিট লাগিয়ে দেয়, যা সেই সময় জাপানিদের ফাইটার প্লেনগুলোতে থাকতো না। কারণ সে মন থেকে চেয়েছিল সিকিশিমা যেন শুধু এই লড়াইয়ে জিতবেই না, বরং জীবিতও ফিরে আসবে। এদিকে কেনজি গডজিলার পজিশন ট্র্যাক করার জন্য সমুদ্রের রেডিয়েশন মিটার লাগিয়ে রাখে, যাতে গডজিলার গতিবিধির উপর নজর রাখা যায়। কেনজি সকলের উদ্দেশ্যে বলে এই রাতটা যেন তারা সকলেই তাদের পরিবারের সাথে কাটায়। গডজিলার আক্রমণে কার কি হতে পারে সেটা কেউই জানে না, তবে সে যথাসাধ্য চেষ্টা করবে সকলকে বাঁচিয়ে রাখার। এমনিতেই তাদের সরকারের দ্বিতীয় বিশ্বযুদ্ধে খারাপ ব্যবস্থার কারণে অনেক সৈনিকেরই প্রাণ গেছে। প্লেনে ইজেকশন সিট না থাকা, খারাপ সাপ্লাই ব্যবস্থার কারণে না খেতে পেয়ে সৈনিকদের মৃত্যু, এই রকম আরও কত কিছু। তবে আর এমনটা হবে না, এমন ভাবেই সে এই মিশনটিকে পরিকল্পনা করেছে। এরপর সিকিশিমা বাড়ি ফিরে আসে, তার মেয়েকে তার প্রতিবেশীর হাতে তুলে দেয়, কারণ যতই হোক না কেন এই লড়াই তার প্রাণ যেতেই পারে। তার মৃত্যুর পর যাতে তার মেয়েটিকে ভালোভাবে বড় করতে পারে, সেই আশায় সে তার জমানো সকল টাকা তার প্রতিবেশীকে দিয়ে দেয় এবং তার মেয়েকে তার হাতে তুলে দেয়। এদিকে তার প্লেন তৈরি হয়ে গেছে। সে প্রথম যে ভুল করেছে, যার জন্য এত মানুষের প্রাণ গেছে, সেই একই ভুল সে আর করবে না। সে যেভাবেই হোক ওই গডজিলার হত্যা করবেই। তো যাই হোক, অবশেষে সেই দিনটি চলে আসে। সবাই পরিকল্পনা মতো নিজ নিজ পজিশন নিয়ে নেয়। রেডিয়েশন মিটারে গডজিলার আসার সংকেত পাওয়া যায়। আর পরিকল্পনা অনুযায়ী গডজিলাকে গভীর সমুদ্রের খায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সিকিশিমার, যে তার ফাইটার প্লেন নিয়ে সরাসরি সময় মতো আকাশে উড়ে যায়। কিন্তু গডজিলা তাদের অনুমানের আগেই সেখানে চলে আসে, ফলে মিশনটি দ্রুত শুরু করতে হয়। গডজিলা খুব সহজে সমুদ্র উপকূল থেকে লোকালয়ে ঢুকে পড়ে, একের পর এক জাহাজ ধ্বংস করতে থাকে। ঠিক সময় মতো ফাইটার প্লেন নিয়ে সিকিশিমা তাকে রাগিয়ে সমুদ্রের দিকে উড়ে যায় এবং এই বিশাল গডজিলা তাদের পরিকল্পনা মতো তার পিছুও নেয়। সমুদ্রের মধ্যে তারা পরিকল্পনা মতো একটি ফাঁকা জাহাজকে রেখেছিল। সিকিশিমা তার প্লেন নিয়ে সেই দিকেই উড়ে যাচ্ছিল, যাতে গডজিলা সেই দিকে তার অ্যাটমিক ব্রেথের ব্যবহার করে। আর ঠিক ওই গডজিলা তাদের বিছানো ফাঁদে পা দেয়। সে প্রচণ্ড রেগে গিয়ে ওই অ্যাটমিক ব্রেথের সাহায্যে জাহাজটিকে ধ্বংস করে দেয়। আর এটাই তাদের পরিকল্পনা ছিল, কারণ একবার অ্যাটমিক ব্রেথের ব্যবহারের পর সেটিকে পুনরায় ব্যবহার করতে গডজিলার অনেকটা সময় লাগত। এদিকে সুযোগ বুঝে দুটি ডেস্ট্রয়ার জাহাজ গডজিলাকে তাদের সাহায্যে পেঁচিয়ে ধরে। মজবুত তার দিয়ে পেঁচিয়ে তারা জাহাজ দিয়ে তাকে টানতে থাকে। এরপর কেনজির আদেশে ফ্রেয়ন গ্যাস জলে ছাড়া হয়, যা বিশাল বুদবুদের সাথে গডজিলাকে নিচে ডুবোতে শুরু করে। এক মুহূর্তের জন্য তাদের মনে হয় তাদের পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু গডজিলা তাদের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। সেই গ্যাস তাকে সমুদ্রের তলদেশে তো পৌঁছে দেয়, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। সে রাগের মাথায় দুটি তারই ছিঁড়ে ফেলে। এর মানে তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এবার ছিল তাদের দ্বিতীয় পরিকল্পনার পালা। গডজিলার সাথে থাকা বড় বড় বেলুনগুলোকে ফুলিয়ে দেওয়া হয় যাতে সে দ্রুত উপরে উঠে আসে, কিন্তু গডজিলা সেই বেলুনগুলোকেও ফাটিয়ে দেয়। সব আশা যখন ভেঙে যেতে শুরু করে তখনই অনেকটা দূর থেকে অনেক কয়েকটি টাগবোটকে তাদের দিকে আসতে দেখা যায়, যেগুলিকে নিয়ে আসছিল শিরো নামে সেই ছোট্ট ছেলেটি। শিরোকে আগের দিন কেনজি মিশনে আসতে বারণ করেছিল, এই বলে যে এই যুদ্ধ তার মতো অল্প বয়স্ক ছেলেদের জন্য নয়, নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য বেঁচে থাকতে হবে। কিন্তু শিরো তার মতো আরো অল্প বয়স্ক ছেলেকে তার সাথে নিয়ে এসে সেখানে পৌঁছায় যাতে তাদেরকে সাহায্য করতে পারে। তারা নিজেদের বোটের তার দিয়ে গডজিলাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং বোটের সর্বশক্তি দিয়ে টেনে উপরে নিয়ে আসে, কিন্তু তাদের এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়ে যায়। গডজিলা এখনো মরেনি। সমুদ্রের জলের চাপে তার স্কিনের ক্ষতি তো হয়েছিল, তবে সে এখনো জীবিত ছিল। তারা দেখে সে আবারও তার অ্যাটমিক ব্রেথ নিতে শুরু করে। সবাই বুঝে যায় এবার তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে শিকিশিমা তার বিস্ফোরণ বোঝাই বিমান নিয়ে শেষ আক্রমণের জন্য প্রস্তুত হয়, আর এটাই ছিল তার দেশকে বাঁচানো এবং নিজের মনে থাকা সেই বোঝা থেকে মুক্ত হওয়ার সুযোগ। সে তার প্লেনটি দ্রুতগতিতে চালিয়ে সরাসরি গডজিলার দিকে ঘুরিয়ে দেয়। গডজিলাও তাকে দেখে ফেলে এবং ধ্বংস করার জন্য যখনই সে অ্যাটমিক ব্রেথ ছাড়তে যাবে ঠিক তখনই শিকিশিমা তার বিমান নিয়ে সরাসরি গডজিলার খোলা মুখের ভিতরে ঢুকে যায়। এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। গডজিলার মুখের ভিতরে বিমানটি বিস্ফোরণ হতে তার মুখটি পুরোপুরি উড়ে যায় এবং তার নিজের অ্যাটমিক ব্রেথই তার নিজের শরীরকেই আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে তার পুরো শরীর টুকরো টুকরো হয়ে সমুদ্রে তলিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত সবার চোখে শিকিশিমার মৃত্যুর শোকে জল থাকলেও গডজিলাকে হারানোর এক পরম শান্তিও ছিল। কিন্তু তখনই তারা একটি চমৎকার দেখে। আকাশে একটি প্যারাসুট দেখা যায়, আর সেটি ছিল শিকিশিমা। তাচিবানার লাগানো ইজেকশন সিটটি শেষ পর্যন্ত কাজ করেছে। ট্রিগার টেপার ঠিক আগেই শিকিশিমা নিজেকে বিমান থেকে বের করে নিয়েছিল। তাকে দেখে সবাই খুব আনন্দ করতে শুরু করে, কারণ তারা শুধু গডজিলাকেই হারায়নি, বরং নিজেদের এক সঙ্গীকেও জীবিত ফিরে পেয়েছে। শিকিশিমার এই সাহসিকতার জন্য সবাই তাকে স্যালুট জানায়। গডজিলাকে মারার পর যখন তারা তীরে ফিরে আসে, তার প্রতিবেশী সুমিকো দৌড়ে এসে তার হাতে একটি চিঠি ধরিয়ে দেয়, আর চিঠিতে এমন কিছু লেখা ছিল যেটা সত্যি অবাক করার। চিঠিটি পড়ে শিকিশিমা আকিকোকে কোলে তুলে নিয়ে সরাসরি ওই চিঠিতে দেওয়া একটি ঠিকানা অনুযায়ী হাসপাতালে দৌড়ে পৌঁছায়। হাসপাতালের একটি ঘরের বিছানায় শুয়েছিল নরিকো। সে এখনো বেঁচে আছে। সেই বিস্ফোরণে সে মারাত্মকভাবে আহত হলেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। তাকে দেখে শিকিশিমা চোখ দিয়ে জল পড়তে থাকে। নরিকো হাসি মুখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার যুদ্ধ কি শেষ হয়েছে? শিকিশিমা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সাড়া দেয়। শিকিশিমা অবশেষে তার ভিতরের অপরাধবোধকে হারিয়ে দিয়েছে। সে এখন তার নিজের গড়ে তোলা পরিবারের সাথে এক নতুন জীবন শুরু করার জন্য স্বাধীন। অন্যদিকে সমুদ্রের গভীরে গডজিলার মাংসের একটি টুকরো তখনও ভাসছিল, আর ঠিক তখনই আমরা এক অলৌকিক জিনিস দেখতে পাই। ওই মাংসের টুকরো ধীরে ধীরে হিল হতে শুরু করে এবং সেটি পুনরায় তৈরি হতে থাকে। এখন প্রশ্ন হলো, গডজিলা কি আবার ফিরে আসবে? শিকিশিমার যুদ্ধ কি সত্যি শেষ হয়েছে, নাকি এটি কোনো বড়সড় ধ্বংসলীলা শুরু মাত্র? আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গডজিলা মুভিটি আপনাদের কেমন লাগলো, যেটা অন্য সকল গডজিলা মুভি থেকে সম্পূর্ণ আলাদা? আর হয়তো আপনারা মুভি থেকে ব্যাপারটি বুঝতে পেরেছেন। মুভি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।